আজকে তোমাদের খুব একটা কমন টপিক ডিসকাস করা হচ্ছে, যে টপিকটার নাম হচ্ছে হিট ব্যালেন্স অ্যান্ড হিট বাজেট। হিট ব্যালেন্স মানে হচ্ছে সূর্য থেকে যে পরিমাণ তাপ আসছে আমাদের পৃথিবীতে, ঠিক সেই পরিমাণ তাপ ফিরে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে হিট ব্যালেন্স। আর হিট বাজেট মানে হচ্ছে কোথায় সৌরকিরণ কোথায় বেশি আসছে, আবার কোথায় যে পরিমাণে আসছে তার চেয়ে কম ফিরে যাচ্ছে, আবার কোথায় যে পরিমাণে সূর্য থেকে সৌরশক্তি আসছে সৌর বিকিরণ তার চেয়ে বেশি ফিরে যাচ্ছে, মানে কোথায় ডেফিসিট হচ্ছে কোথায় সারপ্লাস হচ্ছে, এইটার হিসেব নিকেশটাই হচ্ছে হিট বাজেট। ওকে, সো নাও লেটস সি হিট ব্যালেন্স। এখানে গ্লোবাল হিট ব্যালেন্স বলা হয়েছে যে সূর্য থেকে যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর দিকে আসছে, পৃথিবী তথা বায়ুমণ্ডলের দিকে, ঠিক সেই পরিমাণ বায়ুমণ্ডল এবং পৃথিবী থেকে ফিরে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে হিট ব্যালেন্স। মানে যে পরিমাণে আসছে ঠিক সেই পরিমাণ ফিরে আসছে, মানে ইকুয়েশনটা জিরো হবে, এটাকে বলা হচ্ছে হিট ব্যালেন্স। এখানে নিট রেডিয়েশনের ইকুয়েশনটা আমি দিয়েছি কে ডাউন প্লাস এল ডাউন মাইনাস কে আপ প্লাস এল আপ। তো এখানে কে ডাউন আর এল ডাউন, কে আপ প্লাস এল আপ দেওয়া হয়েছে। নিট রেডিয়েশন মানে হচ্ছে যে পরিমাণ সূর্যরশ্মি আসছে আর যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবী তথা বায়ুমণ্ডল থেকে ফিরে যাচ্ছে, তার পার্থক্যকে বলা হচ্ছে নিট রেডিয়েশন। দ্যাট মিন্স 100% যদি আসে, 99% যদি ফিরে যায়, তাহলে থাকছে 1%, সেটা হচ্ছে নিট রেডিয়েশন। তো নিট রেডিয়েশনের ইকুয়েশনটা এখানে দেওয়া হয়েছে কে ডাউন প্লাস এল ডাউন। কে ডাউন মানে হচ্ছে কে ডাউন প্লাস এল ডাউন, কে আপ প্লাস এল আপ। তো দেখো এখানে এই যে কে ডাউন, এটা হচ্ছে কে ডাউন মানে ক্ষুদ্র তরঙ্গরূপে আগত সৌর বিকিরণ সূর্য থেকে আসছে, কে ডাউন। আর এল ডাউন মানে হচ্ছে ওই মেঘ ধূলিকণা ইত্যাদি থেকে যে প্রতিফলিত হয়ে যে রশ্মিটা ক্ষুদ্র তরঙ্গরূপে আসছে পৃথিবীর দিকে, সেটাকে বলা হচ্ছে এল ডাউন। কে আপ মানে হচ্ছে মেঘ ধূলিকণা ইত্যাদি থেকে প্রতিফলিত হয়ে বৃহৎ তরঙ্গরূপে দীর্ঘ তরঙ্গরূপে আসছে, সেটাকে বলা হচ্ছে এল ডাউন। ঠিক আছে। আর কে আপ মানে হচ্ছে মেঘ ধূলিকণা ইত্যাদি থেকে প্রতিফলিত হয়ে বা ভূপৃষ্ঠ থেকেও প্রতিফলিত হয়ে ক্ষুদ্র তরঙ্গরূপে যেটা মহাকাশের দিকে চলে যাচ্ছে মহাশূন্যে, সেটা হচ্ছে কে আপ। তাহলে এটা ক্ষুদ্র তরঙ্গরূপে, এটাও ক্ষুদ্র তরঙ্গরূপে কে আপ। আর এল আপ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যেটা বৃহৎ তরঙ্গরূপে প্রতিফলিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে এল আপ, লং ওয়েভ টেরাস্ট্রিয়াল রেডিয়েশন। ভূপৃষ্ঠ পার্থিব দীর্ঘ তরঙ্গরূপে যেটা বিকিরণ ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গরূপে যেটা ফিরে যাচ্ছে। তাহলে কে ডাউন আর কে আপ এরা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গরূপে, আর এল ডাউন আর এল আপ এটা হচ্ছে বৃহৎ তরঙ্গরূপে। ওকে, তো এখানে এই ইকুয়েশনটাই দেখানো হয়েছে। এখান থেকে ক্ষুদ্র তরঙ্গ আর বৃহৎ তরঙ্গ, যে তরঙ্গগুলো সূর্যরশ্মি থেকে সূর্যরশ্মিগুলোর ওয়েভলেংথ মানে হচ্ছে ওই একটা তরঙ্গের একটা শীর্ষবিন্দু হতে অপর শীর্ষবিন্দু, মানে এই শীর্ষবিন্দু হতে এই শীর্ষবিন্দুটার যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে ওয়েভলেংথ। তো 100 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত সেগুলো হচ্ছে শর্ট ওয়েভ ন্যানোমিটার। আর এখানে দেওয়া আছে 780 ন্যানোমিটার থেকে 50 মাইক্রোমিটার পর্যন্ত, সেগুলো হচ্ছে লং ওয়েভ। এখানে একটু বলে দিই যে 1 মাইক্রোমিটার সমান 1000 ন্যানোমিটার। ওকে, তো যে শর্ট ওয়েভগুলো আসছে, এই যে ইউভিসি, ইউভিবি, ইউভিএ, ভিজিবল, এই ওয়েভগুলো, এই সমস্ত ওয়েভগুলো বিশেষ করে ইউভিসি, ইউভিবি, এইগুলো বায়ুমণ্ডলেই শোষিত হয়ে যায়। এইগুলো ইউভিসিটা তো পুরোটাই বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস দ্বারা শোষিত হয়। ঠিক আছে। আর এই যে এইগুলো ইউভিএ, ভিজিবল, এগুলো ভূপৃষ্ঠে আসে। নিয়ার ইনফ্রারেড, এফআইআর, এগুলো ভূপৃষ্ঠে আসে, লং ওয়েভ যেগুলো। ওকে, আচ্ছা দেখো এখানে হিট ব্যালেন্সের আমি এই ডায়াগ্রামটা থেকে বোঝাচ্ছি। আমরা জানি যে সূর্য থেকে
সূর্যের যে সারফেস, সেই সারফেসে উষ্ণতার পরিমাণ, সূর্যের যে সারফেস, সেই সারফেসে উষ্ণতার পরিমাণ এইখানে উষ্ণতার পরিমাণ হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের সারফেসে। ঠিক আছে, কেন্দ্রে উষ্ণতার পরিমাণ কিন্তু বেশি। আচ্ছা, তো এই উষ্ণতার 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীর দিকে আসছে। সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে আসছে 200 কোটি ভাগের 1 ভাগ। সেই 200 কোটি ভাগের 1 ভাগ তাপকে আমরা যদি 100% ধরে নিই, 100%, এখানে বলা হচ্ছে যে প্রতি বর্গমিটারে 341 ওয়াট সৌর বিকিরণ আসছে ইনকামিং। তাহলে ইনকামিং রেডিয়েশনটা আগে বলছি, ইনকামিং সোলার রেডিয়েশন যেটা সূর্য থেকে আসছে 341, মানে 100% ধরেছি এখানে। তাহলে 341 ওয়াট, এটার মধ্যে 79 ওয়াট মানে 23 পয়েন্ট, এখানে পার্সেন্টেজগুলো আমি কিন্তু উল্লেখ করেছি, দেখে নাও তোমরা, পার্সেন্টেজটাও নিতে পারো বা ওয়াটেও লিখতে পারো। 79 ওয়াট, দ্যাট মিনস হচ্ছে 23.17%। এটা রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। আমি পরে আসছি কোনটাকে রিফ্লেক্টেড বলা হয়, কোনটাকে এমিটেড বলা হয়, ঠিক আছে, কোনটা ট্রান্সমিটেড বলা হয়, সেই সব এনার্জিগুলো আমি পরে আসছি। ওকে, এখন এটা দেখো 79, এটা হচ্ছে রিফ্লেক্টেড, মেঘ দ্বারা প্রতিফলিত হচ্ছে 79, ঠিক আছে, যার পার্সেন্টেজে করলে হবে 23.17। আচ্ছা, এখানে দেখো বায়ুমণ্ডলে অবস্থিত ধূলিকণা, লবণকণা, জলীয় বাষ্প, গ্যাসীয় কণা, এগুলো সবগুলোই শোষণ করে নিচ্ছে কত পরিমাণ তাপ, 78 ওয়াট, দ্যাট মিনস হচ্ছে 22.87%। আচ্ছা, এখানে আসছে আবার 23% তাপ ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হচ্ছে ক্ষুদ্র তরঙ্গরূপে, এটাও ক্ষুদ্র তরঙ্গরূপে প্রতিফলিত হচ্ছে, যার পার্সেন্টেজ হচ্ছে 6.74%। ঠিক আছে, তাহলে এখানে 23 আর 79 এই দুটোই ক্ষুদ্র তরঙ্গরূপে মহাশূন্যে চলে যাচ্ছে। এই দুটোকে যোগ করলে 79 ওয়াট প্লাস 23 ওয়াট মানে 23.17% প্লাস 6.74% হচ্ছে 29.91%, যেটাকে বলা হচ্ছে প্রায় 30%, মানে 102 ইউনিট। এটা হচ্ছে 101.9 মেগা 9 ওয়াট পার স্কোয়ার মিটার, মানে 102 ওয়াট, যেটার পরিমাণ হচ্ছে 29.91%। 102 ওয়াটটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে এটা হচ্ছে মানে প্রায় 30%। এটা ক্ষুদ্র তরঙ্গরূপে প্রতিফলিত হয়ে যাচ্ছে, বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করে ক্ষুদ্র তরঙ্গরূপে এসে ক্ষুদ্র তরঙ্গরূপেই প্রতিফলিত হয়ে যাচ্ছে। এটাকে এই কারণে বলা হয় অ্যালবেডো, বলা হয়। অ্যালবেডোর পরিমাণ এখানে 30%। আচ্ছা, এগুলো হলো ইনকামিং। এরপর আউটগোয়িংটা দেখো, ইনকামিং, এরপর আউটগোয়িং কন্ডাকশনের কারণে হচ্ছে 18 ওয়াট মানে 5.28%। আচ্ছা, জলীয় বাষ্প পরিচালন প্রক্রিয়া, জলীয় বাষ্প উপরে উঠে যাচ্ছে, বাষ্পর সাথে তাপ আছে, সেই তাপটার পরিমাণ হচ্ছে 80 ওয়াট মানে 23.46%। আবার এইখানে ভূপৃষ্ঠ থেকে বিকৃত হচ্ছে 356 ওয়াট পার স্কোয়ার মিটার মানে 89.89%। আবার এখানে ওই মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠের দিকে যে তাপটা ফিরে আসছে, 356 মধ্যে 333 ফিরে আসছে, মানে এটাকে বলা হয় কাউন্টার রেডিয়েশন। 356 মধ্যে 333 ফিরে এলে কত থাকছে, 23। এখানে 23% ওয়াট তাপ থেকে যাচ্ছে, 23 ওয়াট তাপ থেকে যাচ্ছে, ঠিক আছে, 23 ওয়াট তাপ এখানে থেকে যাচ্ছে। আচ্ছা, আবার এইখানে 40, এটা ক্ষুদ্র তরঙ্গরূপেই 40 ওয়াট মানে 11.73% মহাশূন্যে চলে যাচ্ছে, ক্ষুদ্র তরঙ্গরূপে, যেটা বায়ুমণ্ডল ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে না, মহাশূন্যে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ, ধূলিকণা, লবণকণা, জলীয় বাষ্প ইত্যাদি থেকে যাচ্ছে 169 ইউনিট, ধূলিকণা বিভিন্ন গ্যাসীয় কণার থেকে যাচ্ছে 169 ইউনিট, যেটা পার্সেন্টেজ হচ্ছে 49.56%। আর মেঘ থেকে যাচ্ছে 30 ওয়াট পার স্কোয়ার মিটার, যেটা পার্সেন্টেজ হচ্ছে 8.80%। তাহলে টোটাল এখানে হচ্ছে 70.09%, মানে আউটগোয়িং হচ্ছে 239 ওয়াট পার স্কোয়ার মিটার। ইনকামিং ছিল 341 ওয়াট পার স্কোয়ার মিটার, আউটগোয়িং দেখো 239 প্লাস 102 যোগ করলে 341ই হবে। তাহলে ইনকামিং 341, আউটগোয়িংও হচ্ছে 341। ওকে,
তবে এইখানে আমি একটু স্পেসিফিকভাবে বলছি যে দেখো এখানে হিট ব্যালেন্স ইন স্পেস, হিট ব্যালেন্স ইন অ্যাটমসফিয়ার আর হিট ব্যালেন্স ইন সারফেস, হিট ব্যালেন্স ইন সারফেস, এই তিনটি জায়গার আমি হিট ব্যালেন্স এখানে দেখাচ্ছি। দেখো হিট ব্যালেন্স ইন স্পেস, হিট ব্যালেন্স ইন স্পেস ইনকামিং ছিল 341, আউটগোয়িং কত হলো, আউটগোয়িং হলো 239 প্লাস 102, 341 মিলে গেছে। এরপর দেখো হিট ব্যালেন্স ইন অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে কত হলো, অ্যাটমসফিয়ারে 78, ঠিক আছে। অ্যাটমসফিয়ারে তোমরা যদি যোগ করো এখানে 78 হয়েছে। আচ্ছা ইনকামিং, অ্যাটমসফিয়ারে ইনকামিং বলছে 78 প্লাস 18 কন্ডাকশনের কারণে, কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন, মানে এখানকার এই যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু প্রথমে ভূপৃষ্ঠের তাপ সংগ্রহ করে উত্তপ্ত হলো, দিয়ে এই বায়ুটার সাথে এই বায়ুর কণাও যুক্ত আছে, এটাও উত্তপ্ত হলো, ধীরে ধীরে এইভাবে ধীরে ধীরে এতটা পর্যন্ত উত্তপ্ত হয়ে যাচ্ছে, সেই তাপটা বায়ুমণ্ডলে পৌঁছাচ্ছে, তার পরিমাণ হচ্ছে 18। তাহলে বায়ুমণ্ডল আগে শোষণ করে রেখেছে ইনকামিং 78, কন্ডাকশনের কারণে 18, আচ্ছা জলীয় বাষ্পের কারণে 80, তাহলে 80 প্লাস 18 প্লাস 78, আর এইখানে আগের থেকে কত তাপ ছিল বললাম 23, তাহলে 80, 18, 78 প্লাস 23, এইগুলো হচ্ছে বায়ুমণ্ডলের ইনকামিং। এগুলো যোগ করলে হবে কত 199, এগুলো যোগ করলে বায়ুমণ্ডলের ইনকামিং হচ্ছে 199 ওয়াট পার স্কোয়ার মিটার। তাহলে বায়ুমণ্ডলের আউটগোয়িংও 199 পার স্কোয়ার মিটার হবে। দেখো বায়ুমণ্ডলের আউটগোয়িং এই যে 169, এখানে বায়ুমণ্ডলে বিভিন্ন ধূলিকণা, গ্যাসীয় কণা, লবণ কণা, আর এটা মেঘ থেকে হচ্ছে 30, তাহলে 160 প্লাস 30 199, তাহলে ইনকামিং বায়ুমণ্ডলে 199, আউটগোয়িং 199, এটা হলো বায়ুমণ্ডলের হিট ব্যালেন্স। এরপর সারফেসে আসি, সারফেসের ইনকামিং দেখি আগে। সারফেসের ইনকামিং ছিল 161, এই যে 100% বা 31 ওয়াট, তার মধ্যে 79 ওয়াট ক্ষুদ্র তরঙ্গরূপে প্রতিফলিত হয়ে চলে গিয়েছিল, 78 ওয়াট বায়ুমণ্ডল শোষণ করে রেখেছে, 23 ওয়াট ক্ষুদ্র তরঙ্গরূপে প্রতিফলিত হয়ে অ্যালবেডো রূপে চলে গেছে, তাহলে থাকছে কত 161 ওয়াট, মানে হচ্ছে 47.21। সরাসরি যে তাপটা ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে, সূর্য থেকে যে তাপটা ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে তার পরিমাণ হচ্ছে 47.21% বা 161 ওয়াট। ওকে, তাহলে ইনকামিং এটা। এবার আউটগোয়িং দেখো, ভূপৃষ্ঠর থেকে আউটগোয়িং হচ্ছে 18, এটা আউটগোয়িং হবে, প্লাস 80 আউটগোয়িং হবে। ভূপৃষ্ঠর থেকে 18 আউটগোয়িং প্লাস 80 আউটগোয়িং, ঠিক আছে। প্লাস এখানে আউটগোয়িং ছিল কত 80, 18, এখানে 40, ঠিক আছে। 80, 18, 40 এই যে ক্ষুদ্র তরঙ্গরূপে প্রতিফলিত হয়ে মহাশূন্যে চলে যাচ্ছে, তাহলে 80, 18, 40, 40, আর এইখানে কত ছিল বললাম, এই যে 356 থেকে 333 ফিরে এসছে, তাহলে এখানে এই যে 80 মানে এটা কত হচ্ছে 120, আর এটা 18, কত হচ্ছে 138 হলো, 18, 80 আর এটা 40, 138। আর এই যে এখান থেকে ভূপৃষ্ঠ থেকে যেটা বললাম তাপ 23 ওয়াট চলে গেছে, মানে 6.74%, এই চারটা যোগ করো, 23, 18, 80 আর 40 যোগ করলে দেখো 161 হচ্ছে। তাহলে ইনকামিং ছিল 161, আউটগোয়িং হয়ে গেল 161। এইটা হচ্ছে হিট ব্যালেন্স ইন স্পেস, হিট ব্যালেন্স ইন অ্যাটমসফিয়ার অ্যান্ড হিট ব্যালেন্স ইন সারফেস। ওকে, এখানে পার্সেন্টেজ ওয়াইজ দেখো দেখানো আছে। এই যে ইনকামিং 100% হচ্ছে, ইনকামিং 100%, এরপর 7% যেটা বললাম সরাসরি চলে যাচ্ছে ক্ষুদ্র তরঙ্গরূপে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে না, 17% মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, আর 6% ভূপৃষ্ঠ থেকে, 6 + 17 + 7, তাহলে 30%, যেটাকে অ্যালবেডো বলছি আমরা। আর ভূপৃষ্ঠে আর বায়ুমণ্ডলে এই যে H2O, ওজোন, ক্লাউড, ডাস্ট, এগুলো সব শোষণ করে রেখেছে 23%, তাহলে ভূপৃষ্ঠে এলো, এই 30 চলে গেল, আর এই 23 এখানে বায়ুমণ্ডলে থেকে গেলো 53 থেকে মাইনাস করো 100, থাকবে 47 ভূপৃষ্ঠে আসছে, ভূপৃষ্ঠে 47 আসছে ইনকামিং। দেখো ভূপৃষ্ঠের আউটগোয়িংও 47 হবে। এই যে কন্ডাকশন পরিবহন প্রক্রিয়ায় হলো 7%, পরিচালন প্রক্রিয়ায় হলো 24%, 24 সাথে 33%, আর এই যে এখান থেকে আসছে 16, 33 আর 16 কত হবে, 30 আর 40, 33,
আর এটাতে দেখো এই যে 6%, 33, এটা 6%, এখান থেকে গেল, মানে বায়ুমণ্ডলের কণাগুলো শোষণ করে নিল। আর এটা হবে 11%। তাহলে এই টোটালটা যদি যোগ করা হয় 24 আর 6 30, 7 37, সরি 24 6 30, 7 37, আর এই 10 47, 11 নয় 10%, 47। তাহলে এই 47% হচ্ছে আউটগোয়িং, ইনকামিং ছিল 47, আউটগোয়িং হলো 47। ঠিক আছে, এটা সরাসরি মহাশূন্যে চলে যাচ্ছে। আর এই 6% যেটা লং ওয়েভ রূপে যেটা ভূপৃষ্ঠর থেকে উপরে যাচ্ছে, সেটা 6% বায়ুমণ্ডল শোষণ করে নিচ্ছে, আর 10% উপরে চলে যাচ্ছে। তাহলে 10 + 6 + 24 + 7, আউটগোয়িং 47 হচ্ছে। ওকে, আর এটাতে ওয়াটের সাথে সাথে পার্সেন্টেজগুলোও দেখানো রয়েছে। ঠিক আছে, এই ডায়াগ্রামটা কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগ্রাম ফর হিট ব্যালেন্স। আচ্ছা, অ্যালবেডো যেটা আমি বললাম, দেখো অ্যালবেডোর পরিমাণ যেটা আমি 30% বললাম, সেই 30%টা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের। ফ্রেশ স্নো যদি হয়, নতুন বরফ, তাহলে সেখানে যে পরিমাণ সূর্যরশ্মি আসবে তার 95% কিন্তু ফিরে চলে যাবে, ক্ষুদ্র তরঙ্গরূপে 95% ফিরে চলে যাবে। সেখানে যদি বালুকণা হয়, তাহলে যে পরিমাণ সূর্যরশ্মি আসবে তার 15 থেকে 45% ক্ষুদ্র তরঙ্গরূপে ফিরে চলে যাবে। আবার যদি জলরাশি যদি 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 বনভূমি হয়, তাহলে 5%, 3 থেকে 10% ক্ষুদ্র তরঙ্গরূপে, যে ক্ষুদ্র তরঙ্গরূপে আসছে ক্ষুদ্র তরঙ্গরূপে প্রতিফলিত হয়ে আবার চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা আমি বলছিলাম, যে এই যে রিফ্লেক্টেড এনার্জি, ডিফিউজ এনার্জি, ট্রান্সমিটেড, যেটা বললাম না, এই যে সূর্য থেকে যেটা আসছে সেটা হচ্ছে ডিরেক্ট সানলাইট আমরা এখানে বলছি। এখানে বায়ুমণ্ডলে বিভিন্ন কণা দ্বারা এখানে আঘাত পাচ্ছে সূর্যরশ্মিটা, দিয়ে আঘাত পেয়ে যে দিক থেকে আসছে প্রায় সেই দিকেই ফিরে যাচ্ছে, সেই দিকেই ফিরে যাচ্ছে, সেটাকে বলা হয় রিফ্লেক্টেড এনার্জি বা রিফ্লেক্টেড রেডিয়েশন। আর এখানে বায়ুমণ্ডলের কণাগুলো শোষণ করে নিচ্ছে, সেটা হচ্ছে অ্যাবজর্বড রেডিয়েশন, অ্যাবজর্বড এনার্জি, মানে শোষণ করে রাখছে, অ্যাবজর্পশন বলা হয় এটাকে। ঠিক আছে, অ্যাবজর্পশন, এটাকে রিফ্লেকশন বলা হচ্ছে, এটাকে অ্যাবজর্পশন। যে দিক থেকে আসছে সেই দিকেই ফিরে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলের অবস্থিত ধূলিকণা, লবণকণা ইত্যাদি দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে সেদিকে ফিরে যাচ্ছে, সেটাকে বলা হয় রিফ্লেকশন। বায়ুমণ্ডলের কণাগুলো শোষণ করে রাখছে, অ্যাবজর্ব। আর এই যে বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠের দিকে আসছে, সেটাকে বলা হচ্ছে ট্রান্সমিটেড বা ট্রান্সমিশন বলা হয়। ঠিক আছে, আর বায়ুমণ্ডল ভেদ করে যখন বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে দেখো ছড়িয়ে যাচ্ছে, সেটাকে বলে ডিফিউজ ডেলাইট। ওকে, আর মেঘের এই যে সূর্যরশ্মি এলো, দিয়ে মেঘের উপর পড়লো, দিয়ে মেঘের উপর পড়ে আবার যেটা ওপরের দিকে চলে যাচ্ছে, বিভিন্ন দিকে চলে যাচ্ছে, উপরের দিকেই শুধু নয়, এদিকেও আসতে পারে। ঠিক আছে, এইটাকে বলা হয় বিভিন্ন দিকে চলে যাচ্ছে, এটাকে বলা হয় এমিটেড এনার্জি, ওকে। আচ্ছা, এখানে আমি সোলার কনস্ট্যান্টের পয়েন্টটা দিয়েছি। সোলার কনস্ট্যান্ট মানে হচ্ছে এই যে সৌরধ্রুবক, ওটা ছিল হিট ব্যালেন্সের আকারে। তো এই সৌরধ্রুবক তো তোমরা জানো, এটা আমি বলছি না। এবার হাফটনের মডেলটা দেখো, যেটা আমি দেখালাম, যে হিট ব্যালেন্স ইন স্পেস, হিট ব্যালেন্স ইন সারফেস, আর হিট ব্যালেন্স ইন অ্যাটমসফিয়ার। দেখো, স্পেসে 100 ইউনিট তাপ আসছে, ইনকামিং, আউটগোয়িং হচ্ছে 100 ইউনিট। আচ্ছা, সারফেসে ভূপৃষ্ঠে 152 ইউনিট তাপ আসছে, আর 152 ইউনিট হচ্ছে আউটগোয়িং। আচ্ছা, অ্যাটমসফিয়ারে, বায়ুমণ্ডলে 153 ইউনিট তাপ আসছে, কিন্তু বেরিয়ে যাচ্ছে 153 ইউনিট। এটাকেই বলা হচ্ছে হাফটনের হিট বাজেট বা হিট ব্যালেন্স মডেল। এরপর এখানে বিভিন্ন অক্ষাংশ ওয়াইজ দেয়া আছে, যে প্রতিটা অক্ষাংশেও হিট ব্যালেন্স এবং হিট বাজেট হয়ে থাকে, প্রতিটা অক্ষাংশে হিট ব্যালেন্স হয়ে থাকছে। দেখো, আমরা যদি এই অক্ষাংশটা নিই, আমরা যদি এখানে যে কোনো একটা অক্ষাংশ 0 থেকে 10 ডিগ্রি যদি নিই, 0 থেকে 10 ডিগ্রিতে আমি যদি নিই, তাহলে দেখো এখানে ইনকামিং হচ্ছে 115, আর আউটগোয়িং যদি ধরো 80 + 4 + 31, এই চারটা যোগ করলে আউটগোয়িংও হয়ে যাবে 115। ঠিক তেমনিভাবে এটা সারফেসে দেখানো হয়েছে। ঠিক তেমনিভাবে 40 থেকে 50 ডিগ্রিতে যদি নিই, 40 থেকে 50 ডিগ্রিতে যদি নিই, ইনকামিং 57 + 7, 50, এটা ওশেনের উপর দেখাচ্ছি। ওশেনের উপর কীভাবে 40 থেকে 50 ডিগ্রি অক্ষাংশে ওশেনের উপর কীভাবে হিট ব্যালেন্স হচ্ছে, দেখো 40 থেকে 50 ডিগ্রি অক্ষাংশে ইনকামিং 57 + 7, 64, আউটগোয়িং 55 + 9, কত হচ্ছে 64,
ইনকামিং আউটগোয়িং ঠিক তেমনি অ্যাটমসফিয়ারেও ঘটে থাকে, দেখো এই অ্যাটমসফিয়ারে 70 থেকে 80 ডিগ্রি, এই যে 70 থেকে 60 ডিগ্রি, এখানে দেখো ইনকামিং 28 + 9 + 33, দেখো ইনকামিং হয়ে যাবে এখানে 70, আউটগোয়িং দেখো 70। আচ্ছা 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশে, ইনকামিং 71 হলে ইনকামিং 71 হলে আউটগোয়িংও হবে 71। দেখতে পাচ্ছ এখানে প্রতিটা অক্ষাংশ ওয়াইজ হিট ব্যালেন্স ঘটে থাকে। তবে এখানে এই যে অক্ষাংশ ওয়াইজ হিট ব্যালেন্স আমি দেখালাম, এখানে কিছু সারপ্লাস এবং কিছু ডেফিসিট হিট ব্যালেন্স হয়ে থাকে। এই যে এইটা হচ্ছে নিরক্ষীয় সংলগ্ন এলাকা, এখানে 0 ডিগ্রির থেকে প্রায় 40 ডিগ্রি যে অক্ষাংশ, 40 ডিগ্রি নর্থ এবং 40 ডিগ্রি সাউথ, এই অক্ষাংশটা 40 ডিগ্রি সাউথ, আর এখানে আসছি 40 ডিগ্রি নর্থ। এইখানে সারপ্লাস হিট বাজেট দেখা যাচ্ছে। কেন? কারণ এইখানে সারপ্লাস হিট বাজেট দেখা যাচ্ছে, কারণ যে পরিমাণ সূর্যরশ্মি আসে এখানে ক্ষুদ্র তরঙ্গরূপে, যে পরিমাণ সূর্যরশ্মি আসছে ঠিক সেই পরিমাণে বৃহৎ তরঙ্গরূপে প্রতিফলিত হচ্ছে না। কিছু পরিমাণ তাপ এখানে থেকে যাচ্ছে, সেই জন্য এই জোনটা হচ্ছে সারপ্লাস হিট বাজেট জোন। আর ডেফিজিট হচ্ছে 40 থেকে 90 ডিগ্রি সাউথ, আর এইটা হচ্ছে 40 থেকে 90 ডিগ্রি নর্থ। এই অক্ষাংশে ডেফিজিট, যে পরিমাণ সূর্যরশ্মি আসছে ক্ষুদ্র তরঙ্গরূপে তার থেকে বেশি পরিমাণে প্রতিফলিত হচ্ছে, ফলে এখানে ডেফিজিট হিট বাজেট দেখা যাচ্ছে। এখানে তাপের পরিমাণটা কম থাকছে, এখানে তাপের পরিমাণটা বেশি থাকছে, তাই এটা হচ্ছে সারপ্লাস হিট বাজেট জোন, আর এটা হচ্ছে ডেফিজিট হিট বাজেট জোন। এই যে নীল কার্ভটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সোলার রেডিয়েশন, ঠিক আছে, শর্ট ওয়েভ। আর এই যে রেডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লং ওয়েভ রেডিয়েশন, মানে ভূপৃষ্ঠ থেকে যেটা প্রতিফলিত হচ্ছে, বায়ুমণ্ডল থেকে যেটা প্রতিফলিত হচ্ছে, মেঘ থেকে যেটা প্রতিফলিত হচ্ছে সেইটা। তো দেখো এখানে এই যে সোলার রেডিয়েশনটার কার্ভটা ওপরে আছে এই অক্ষাংশে 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ, আর যেটা প্রতিফলিত হচ্ছে সেইটা নিচে আছে। কিন্তু তুমি যদি এই দিকে চলে যাও নর্থ পোলের দিকে, সাউথ পোলের দিকে, তাহলে দেখো প্রতিফলিত রশ্মির কার্ভটা উপরে আছে, এখানেও প্রতিফলিত রশ্মির কার্ভটা উপরে আছে, আর সোলার রেডিয়েশনের যে কার্ভটা সেটা নিচে আছে। সেই কারণে এখানে ডেফিজিট হিট বাজেট আর এখানে সারপ্লাস হিট বাজেট দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ।